ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর যেখানে পার্ট 1টা আমরা কিছুক্ষণ আগে কমপ্লিট করেছি, তারপরে আমরা পার্ট 2 নিয়ে শুরু করব। তো পার্ট 2তে আমরা 3.4 এইখান থেকে শুরু করতে যাচ্ছি। এর আগের প্রশ্নের সমাধানগুলো পার্ট 1-এ আমরা কমপ্লিট করে ফেলেছি। তো যারা সরাসরি পার্ট 2তে চলে এসেছো তাদেরকে বলবো এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে পার্ট 1-এর লিঙ্কটি রয়েছে, তোমরা ওখানে ক্লিক করে জয়েন্ট হতে পারো। তো আমাদের এই পার্ট 2 এর মধ্যে প্রথম প্রশ্ন 3.4 বলছে বিভব প্রভেদ ও তড়িৎচালক বলের মধ্যে পার্থক্য লেখো। এই যে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের পার্থক্যটি দেওয়া হলো। নেক্সট পরবর্তী প্রশ্ন একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, কি বলছে দেখে নেব। তোমাকে 4 ওহম এর দুটি রোধ দেওয়া আছে, এদের থেকে কিভাবে 2 ওহম রোধ পাওয়া যাবে। ধরো আমাদের কাছে দুটি রোধ, একটি 4 ওহম আর একটি 4 ওহম, দুটি 4 ওহম। প্রথমটাকে আমরা R1 এবং দ্বিতীয়টাকে আমরা R2 নাম দিই। এদেরকে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি, লিখে নেব যে রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে। ওকে, তো তুল্য রোধের সমীকরণটা কি, যে ক্যাপিটাল আর সমান R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। তো R1 এর মান 4 ইন্টু R2 এর মান 4 বাই R1 এর মান 4 প্লাস R2 এর মান 4। তো আমরা নেক্সট পরবর্তী স্টেপ 4 4 16 বাই 4 প্লাস 4 করলে 8, 8 দুগুণে 16 হচ্ছে, সমান আমরা লিখতে পারি যে ক্যাপিটাল আর এর মান 2 ওহম। তাহলে আমাদের এখানে বলেছে যে 2 ওহম পাওয়া যায়, এদেরকে কিভাবে 2 ওহম পাওয়া যায়। তাহলে প্রশ্নে অতএব দিয়ে লিখে নেব যে রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে 2 ওহম রোধ পাওয়া যায়। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে, রূপোর তৈরি অলঙ্কার কিছুদিন ব্যবহারের পর কালো হয়ে যায় কেন। এই যে এখানে অ্যান্সারটি দেওয়া হয়েছে, তার সঙ্গে বিক্রিয়াটিও তুলে ধরা হলো। নেক্সট পরবর্তী পেজে Na ও Cl পরমাণু থেকে কিভাবে NaCl গঠিত হয়। এই যে কিভাবে গঠিত হয় অ্যান্সারটি দেওয়া হলো। এই চিত্রটি এখানে করার কোনো প্রয়োজন নেই, বাদ দিয়ে দিও। অথবাতে বলছে সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করে না কেন। নেক্সট পেজে এই যে তড়িৎ পরিবহন করে না কেন, অ্যান্সারটি এখানে তুলে ধরা হলো। নেক্সট বলছে লুইস ডট গঠন সহ নাইট্রোজেন অণুর গঠন ব্যাখ্যা করো। এই যে এখানে নাইট্রোজেন অণুর গঠন ব্যাখ্যা করা হয়েছে। যদি শুধু গঠনের কথা বলতো তাহলে আমরা কেবলমাত্র এটি করতাম, কিন্তু এখানে ব্যাখ্যার কথা বলেছে, তাই একটু ভাষা দিয়ে লিখে নিতে হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে Zn প্লাস CuSO4, যেখান থেকে ZnSO4 Cu বিক্রিয়াটিতে জারক ও বিজারক দ্রব্য শনাক্ত করো। তো এখানে Zn
Zn হয়ে যাবে বিজারক এবং CuSO4 হয়ে যাবে জারক। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে মিথেনের দুটি ব্যবহার লেখো। এই যে এখানে মিথেনের দুটি ব্যবহার তুলে ধরা হলো, অথবাতে বলছে আইসোবার, এটি বার হবে, আইসোবার বলতে কি বোঝো? আচ্ছা এক মিনিট, আইসোমার দেওয়া রয়েছে, আইসোমার বলতে কি বোঝো? এই যে আইসোমার কাকে বলে সংজ্ঞাটি দেওয়া হলো। নেক্সট বলছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। এটা 4 দাগের বিভাগ ঘ এর প্রশ্ন। এই যে বয়েল, আচ্ছা এক মিনিট, এখানে যে অ্যান্সারটি দেওয়া হয়েছে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো তিনটে সমন্বয় সূত্র দেওয়া হয়েছে, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে বয়েল ও চার্লসের সূত্র। এক মিনিট, এই কোশ্চেনের অ্যান্সারটি একটু পরিবর্তন করে দিই। এই যে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, কোশ্চেনের অ্যান্সারটি পরিবর্তন করে দিয়েছি, দেখে নিও। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, কি বলছে দেখে নেব। খোলা বায়ুতে 250 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে তো CaCO3 কে উত্তপ্ত করার কথা বলছে। বলছে এসটিপিতে কত আয়তন CO2 গ্যাস উৎপন্ন হয়। ওকে, এখানে হয় নয়, তো এখানে এই CaCO3 কে উত্তপ্ত করলে এখানে CO2 উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে CaO উৎপন্ন হচ্ছে। এই হচ্ছে আমাদের বিক্রিয়া, অলরেডি এর মধ্যে ব্যালেন্স করাই রয়েছে। বলছে 250 গ্রাম CaCO3, যেহেতু CaCO3-র ওজন বলেছে তাই বিক্রিয়াতেও আমরা ওজনটি নির্ণয় করব। Ca যার জন্য হয়ে আণবিক ভর হয় 40, এই যে দেওয়া রয়েছে প্রশ্নে, প্লাস C এর জন্য 12 প্লাস O এর জন্য 16, তিনটি ও রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, তো 40 প্লাস 12 প্লাস 16 3 48, তো এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 100। নেক্সট বলছে এসটিপিতে কত আয়তন CO2 গ্যাস, যেহেতু আয়তন বলছে তাই আমরা এই বিক্রিয়াতেও আয়তন বের করব। CO2-র সামনে কিছু নেই মানে 1 রয়েছে, অর্থাৎ 1 মোল, আর 1 মোল সমান আমরা জানি 22.4 লিটার। তো আমরা এখানে লিখে নেব যে 100 গ্রাম CaCO3 থেকে 22.4 গ্রাম CO2 পাওয়া যায়। তাহলে আমাদের প্রশ্নে বলছে 250 গ্রাম CaCO3 থেকে কতটা CO2 পাওয়া যাবে, যে 22.4 বাই 100 ইন্টু 250, উপরের পয়েন্ট তুললে নিচে আমরা একটা 10 পাচ্ছি, উপরের 0 নিচের 0 কেটে গেল, 25 দিয়ে দিলে 25 4 100, 4 দিয়ে দিলে 4 5 20, 4 6 24, অর্থাৎ 56 লিটার CO2 পাওয়া যায়। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম বলছে, কি বলছে দেখে নেব। তো এরকমই ম্যাথ আমরা আগেও ক্লাস করেছি তোমাদের জন্য, তো এখানেও এই ম্যাথটি আবারও দেখিয়ে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করবে। তো আগে যেটা করেছিলাম সেখান থেকে একটু টপিকটাকে চেঞ্জ করে করব। ওকে, 7 গ্রাম H2 গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ককে লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করতে হবে। এখানে বলেছে যে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান,
তো এখানেই অবিশুদ্ধ, এদিকে অবিশুদ্ধ কেটে দিলাম। আমরা যেমন ম্যাথ সলিউশন করে থাকি তেমন ম্যাথই আমরা সলিউশন করব। তো Zn জিঙ্ককে H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করব। তো বিক্রিয়া করার ফলে আমরা এখান থেকে ZnSO4 এবং তার সঙ্গে H2 পেয়ে যাব। তো আমাদের প্রশ্নে বলেছে 7 গ্রাম H2 গ্যাস, তাই আমরা H2 গ্যাসের গ্রামে প্রকাশ করব। এইচের 1, দুটি এইচ রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 1 2 2। তারপরে কি বলছে, কত গ্রাম অফ জিঙ্কে, কত গ্রাম জিঙ্ক, তাহলে জিঙ্কে গ্রামে প্রকাশ করতে হবে। তো এই যে জিঙ্ক, এখানে আমাদের প্রশ্নে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি 32 দেওয়া হয়েছে, 32 নয়, এটা তোমরা 65 করে নিও। ওকে, মানে 65। তো আমরা এখানে 65 পুট করলাম। আমরা এই বিক্রিয়া থেকে লিখতে পারি যে 2 গ্রাম H2 উৎপন্নের জন্য 65 গ্রাম Zn প্রয়োজন। ওকে, তো আমাদের নির্ণয় করতে হবে কত, যে 7 গ্রাম H2 উৎপন্নের জন্য 65/2 × 7। তো এটা কাটাকাটি কোনো যাবে না, একে সরাসরি ক্যালকুলেশন করতে হবে। তো 65কে 7 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 455/2। তো একে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 227.5 গ্রাম Zn প্রয়োজন। তো আমরা এই যে জিঙ্কটা নির্ণয় করেছি এটা হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক। ওকে, বিশুদ্ধ। তো এই বিশুদ্ধর মধ্যে অশুদ্ধ কতটা আছে, এবারে আমরা অবিশুদ্ধ বা এই বিশুদ্ধ এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব। তো আমরা এখানে বিশুদ্ধ জিঙ্কটা নির্ণয় করেছি, আমাদের চেয়েছে যে অবিশুদ্ধ জিঙ্ক কত। তো আমরা আচ্ছা, আর একটা কাজ দেখো, এই নিচে যে শেষে যে লাইনটা দেওয়া রয়েছে, অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান, এই ভাষাটি আমরা এখানে একটু লিখে নেব যে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। এই কথাটির অর্থ হচ্ছে যে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে। ওকে, তো আমরা সেখানে বিক্রিয়া করে এই বিশুদ্ধ এর পরিমাণটা বের করেছি, এই অশুদ্ধ এর পরিমাণটা নির্ণয় করতে হবে। ওকে, তো কিভাবে করব, আমরা এখানে যে ভাষাটা লিখে রেখেছি একে একটু উল্টিয়ে লিখে নেব। ওকে, কিভাবে লিখব, যে 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক এ 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক আছে। তো উপরে যেটা লিখেছিলাম সেটাই আমরা নিচে লিখেছি। তো সেখানে আমরা কতটা নির্ণয় করেছিলাম, 227.5। তো এটা দিয়ে আমরা নির্ণয় করব যে 227.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্কে কতটা অবিশুদ্ধ আছে, যে 100/88 × 227.5। দশমিক তুললে নিচে একটা 10 পেয়ে যাব, উপরের নিচের 0 উপরের 0 কেটে গেল, আর বিশেষ কাটাকাটি আচ্ছা দিতে পারি, 2 দিয়ে দিলে 2 5 10,
2 4 8 2 4 8 আর কাটাকাটি যাচ্ছে না। এবারে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ওই যে 2 2 7 5 রয়েছে, একে 5 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 11375 বাই আমরা 44 করব। তো এটা ভাগ 44 করলে আমরা এখান থেকে পাচ্ছি 258 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক আছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে রেল লাইনে জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন? এই যে অ্যান্সারটি এখানে তুলে ধরা হলো। নেক্সট বলছে তাপ সঞ্চালন, এটা হচ্ছে সঞ্চালনের কোন পদ্ধতিতে পদার্থের কণাগুলির কোনো স্থান পরিবর্তন হয় না? এটি হবে যে পরিবহন। নেক্সট শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালীর মধ্যে দুটি পার্থক্য লেখো। এই যে পার্থক্য তুলে ধরা হলো। ওরই সঙ্গে বলছে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? এই যে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে সংজ্ঞাটি দেওয়া হলো। নেক্সট ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত আলোকরশ্মির চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করো। এই যে এখানে চ্যুতিকোণের রাশিমালাটি নির্ণয় করা হয়েছে ঘন থেকে লঘু মাধ্যমের সাপেক্ষে। পরবর্তী প্রশ্ন বলছে একটি প্রিজমের মধ্য দিয়ে আলো প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ। এই যে ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ চিত্র এবং তার সঙ্গে খুব সুন্দরভাবে প্রমাণটি করা হলো। নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, কি বলছে দেখে নেব। 2.5 ওহম রোধ বিশিষ্ট, তাহলে রোধ আমাদের বলে দেওয়া রয়েছে 2.5 ওহম। একটি তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I সমান 0.5 অ্যাম্পিয়ার। বলছে 1 ঘন্টা চললে, তাহলে ঘন্টা টি সমান 1 ঘন্টা, কি পরিমাণ তাপ উৎপন্ন হবে? এই সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এখানে এই এইচের মানটি পুট করব। এই যে সমীকরণটি আমরা লিখতে যাচ্ছি এখন I স্কয়ার RT, এটা হচ্ছে জুলের সূত্র থেকে পেয়েছি। জুলের দুটো সূত্র রয়েছে, একটা SI আর একটা CGS। তোমরা যে কোনো সূত্রতে বসাতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো আমাদের এই সূত্রের মধ্যে মানগুলো বসানোর পূর্বে এই 1 ঘন্টা থেকে আমাদের সেকেন্ডে নিয়ে যেতে হবে। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড আমরা সরাসরি লিখতে পারি, না হলে আমরা 1 ঘন্টা সমান লিখতে পারি 60 মিনিট, আর 60 মিনিটকে সেকেন্ডে পরিবর্তন করার জন্য আমরা আবারও 60 দিয়ে গুণ করব। তো 6 6 36 আর 2 শূন্য, এত সেকেন্ড। ওকে, তো এখানে এবারে মানগুলো পুট করব। I এর মান 0.5 স্কয়ার আছে, তাই একে দুবার লিখে নিলাম, ইন্টু R এর মান 2.5 ইন্টু টি এর মান 3600। তো পয়েন্ট তুললে আমরা এখানে 10 পেয়ে যাচ্ছি, এদিকের পয়েন্ট তুললে নিচে 10 পেয়ে যাচ্ছি, এখানেও পয়েন্ট তুললে নিচে 10 পেয়ে যাচ্ছি। তো উপরের দুটো জিরো, নিচের দুটো জিরো কেটে দিলাম। 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 আষ্টে 16। তো আর কোনো কাটাকাটি যাবে না। 5 ইন্টু 25 ইন্টু 18। ওকে, তো এটা আমরা গুণ করলে পেয়ে যাব 2250 এত জুল। তো এই জুল থেকে যদি আমরা ক্যালোরিতে নিয়ে যাই, তোমরা এখানে অ্যান্সারটিকে সমাপ্ত করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আরও একটা এককে নিয়ে যাওয়া যায়। তো এই 2250কে আমরা 4.2 দিয়ে ভাগ করলে
এই পয়েন্টটাকে তুলে উপরে 10 তুলে নিলাম। তো কাটাকাটি করতে পারি, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 একে 2, উপরে কাটলে 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 2 5 10। তো মানটা একটু ছোট হয়ে গেল। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেশন করলে তাহলে কি হচ্ছে, 11250/21, এটা ক্যালকুলেশন করলে আসছে 535.72 এত ক্যালোরি। তো এই জুল থেকে ক্যালোরিতে যাওয়ার জন্য আমরা একে 4.2 দিয়ে ভাগ করলাম। তো এখানেও তোমরা অ্যান্সারটিকে সমাপ্ত করতে পারো, কোনো সমস্যা নেই। দুটো অ্যান্সার যেখানে তোমরা সমাপ্ত করতে পারো তোমাদের ইচ্ছা। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বিবৃতি করো। এই যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বিবৃতি করা হলো। ওরই সঙ্গে বলছে ফিউজ তারের একটি বৈশিষ্ট্য লেখো। তো ফিউজ তারের বৈশিষ্ট্যটি হয়ে যাবে, নিচে করে দিচ্ছি, যে রোধাঙ্ক উচ্চ মানের হয়ে থাকে এবং গলনাঙ্ক নিম্ন মানের হয়। নেক্সট, একটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? এই যে অ্যান্সারটি রয়েছে। ওরই সঙ্গে রয়েছে কোন কোষের অভ্যন্তরীণ কোন বিষয়ের ওপর নির্ভর করে। এখানে হবে কোনো কোষের অভ্যন্তরীণ রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে। এই যে এখানে অ্যান্সারটি দেওয়া রয়েছে। নেক্সট বলছে নিউক্লিয় সংযোজন ঘটনার পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটাতে হয় কেন? এই যে অ্যান্সারটি। নেক্সট বলছে চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো। এই যে অ্যান্সারটি রইল। নেক্সট, আচ্ছা, এখানে বলছে চারকোজের মৌল কোনগুলি? এই যে চারকোজের মৌল কোনগুলি বলছে, এদের এরূপ নামকরণের কারণ কি? এই যে এদের এরূপ নামকরণের কারণ পুরোটাই লিখে দিও। নেক্সট পরবর্তী প্রশ্ন অথবাতে বলছে একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19, মৌলটির ইলেকট্রন বিন্যাস করো। তো ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে কে তে 2, এল তে 8, এম তে 8 এবং এন এ 1। বলছে এবং এর থেকে তার অবস্থান পর্যায় সারণীর কোন পর্যায়? তো পর্যায় হয়ে যাবে, এটি পর্যায় 4 এবং কোন শ্রেণীতে হবে? শ্রেণী হয়ে যাবে শ্রেণী নম্বর 1। ওকে, নেক্সট পরে বলছে তড়িৎ লেপন কি? এই যে তড়িৎ লেপন কি দেওয়া হলো, এর প্রয়োজনীয়তাগুলি লেখো। এদের প্রয়োজনীয়তা এই যে দুটো পয়েন্টের মাধ্যমে তুলে ধরা হলো। প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য যাই বলো না কেন, এক জিনিস হচ্ছে। অথবাতে বলছে ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য এর দুটি পার্থক্য লেখো। তারই সঙ্গে বলছে অ্যানোড কাদা কি? এই যে এখানে পার্থক্যটি তুলে ধরা হলো এবং অ্যানোড কাদা, এই যে এখানে কাদা জমে আছে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অ্যানোড কাদা। পরবর্তী প্রশ্ন বলছে হেবার পদ্ধতিতে NH3 গ্যাসের প্রস্তুতির নীতি ও বিক্রিয়া লেখো। এই যে হেবার পদ্ধতিতে নীতি, এবং এই উপরের 2 লাইন হয়ে যাবে নীতি এবং নিচেরটা বিক্রিয়া। অথবাতে বলছে লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়া এর পার্থক্য। এই যে পার্থক্য তুলে ধরা হলো। নেক্সট Na দ্বারা C2H2, এটা H2 নয়, এটা H5 হবে। H5 ও এই শুষ্ক করা যায় না, কিন্তু CH3 ও CH3 শুষ্ক করা যায় কেন? এই যে অ্যান্সারটি এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছি। নেক্সট, আচ্ছা, আজকে আমাদের এই টপিকের মধ্যে যে সব কোশ্চেনগুলো ছিল আমরা পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাসের মাধ্যমে খুব সুন্দরভাবে অ্যান্সারগুলো তুলে ধরেছি। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, অবশ্যই আমি তার
খুব দ্রুত অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করব। ওকে, আর যারা এই ক্লাসের মধ্যে নতুন ছিলে তাদের জন্য একটু বলে দিই, আমরা এখন যে দুটো পার্টের মাধ্যমে ক্লাসটিকে কমপ্লিট করলাম। যদি তোমাদের এই ফাইনাল পিডিএফটার প্রয়োজন হয় তাহলে এই ক্লাসের নিচের ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপে একটি লিঙ্ক পেয়ে যাবে, ওখানে তোমরা ক্লিক করে জয়েন্ট হতে পারো। ওখানে প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমাদের পিডিএফগুলো আপলোড করে দেওয়া হয়, তোমরা ওখান থেকে ডাউনলোড করে থিওরির যেসব কোশ্চেনগুলো রয়েছে তার অ্যান্সারগুলো দেখতে পারো। ওকে, তো আর একটা বিশেষ নিউজ, আমাদের 2024 শেষ হয়ে 25 শুরু হতে যাচ্ছে। যেমন তোমাদের জন্য একেবারে প্রথম থেকে টেক্সট বইয়ের থিওরি পুরো আলোচনা করেছিলাম তোমাদের পরীক্ষার অনুসারে। প্রত্যেকটা চ্যাপ্টারেরই থিওরিটি কোশ্চেন বা থিওরিটি যেসব ক্লাসগুলো হয়ে থাকে তোমাদের আগেও যেমন করেছিলাম, এবারও আমরা 2024-এর জন্য করতে যাচ্ছি। তোমরা 2024 বলছি, 2025-এর জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে 1 জানুয়ারি থেকে। তো তোমাদের মাধ্যমিক শুরু হচ্ছে ফেব্রুয়ারির দিক থেকে, তো চাইলে 1 মাস তোমরা প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নেই। তো ওখানে তোমরা থিওরিটিক্যাল কোশ্চেন এবং থিওরি ক্লাসগুলো যেটা হয়ে থাকে তোমরা দেখতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।